মিগুয়েল আলমিরন প্যারাগুয়ে নাম্বার 10 MLS-এ খেলে থাকেন, তবে তিনি একটা বিশ্বকাপে যে সমস্ত কিছু থাকে না, একদম রেকর্ড বুকে নাম থেকে যায় বহু বছর পর। আমরা এখন 1930 সালের বিশ্বকাপের অনেক রেকর্ড নিয়ে কথা বলি, 50-এর, ঠিক সেরকম 2026 সালের বিশ্বকাপের একটা রেকর্ড বুকে নাম লেখা থাকলো মিগুয়েল আলমিরনের। তবে এই নামটা অবশ্য তার নাম না লেখা হলেই খুশি হতেন তিনি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সেটা হচ্ছে যে তিনি ফিফার যে এবার বিশ্বকাপে তো অনেকগুলো নিয়মের আমরা দেখছি ব্যবহার হচ্ছে, তার মধ্যে একটা নতুন নিয়মের প্রথম লাল কার্ডের শিকার হয়েছেন প্যারাগুয়ের এই ফরওয়ার্ড। কি সেই নিয়মটা হচ্ছে যে সাধারণত ফুটবল মাঠে যখন উত্তপ্ত বাক্য বিনিময় হয়, একজন আরেকজনকে যেটা ক্রিকেটের ভাষায় বলে স্লেজিং, সেরকম করেন, আরেকজনকে অসম্মানজনক কথাবার্তা বলে ফেলেন, যেটা অনেক দূর গড়াতে পারে। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, মাতেরাজ্জিকে ঢুস মেরেছিলেন জিনেদিন জিদান, তার আগে মাতেরাজ্জি তাকে কিছু বলেছিলেন এবং সেটাই রিয়াক্ট করেছিলেন তিনি তখন জিদান। ফিফার এই নিয়মকে অনেকেই বলছেন যে ভিনিসিয়াস ল। নিয়মটা হচ্ছে যে আপনি সাপোজ আপনি আমার অপোনেন্ট, এখন আমি আপনার সঙ্গে খেলার মধ্যে হঠাৎ করে একটা জায়গায় গিয়ে বল দখলের কোনো কিছুতে হয়তো আইদার আমি আপনার কাছে হেরে গেছি বা আপনি এগিয়ে গেছেন, আপনি যাচ্ছেন, তখন আমি আপনার সাথে সাথে যাচ্ছি এভাবে বলতেছি যে মুখ ঢেকে একটা বাজে কথা বলে দিলাম, গালি দিলাম। হ্যাঁ, মুখটা কেন রাখি? যাতে আমার লিপ রিড করে আপনি বুঝতে না পারেন আমি কি বলছি। কারণ আমি যদি এমনি আপনাকে গালি দিই, আপনি আমার কথা বুঝতে পারবেন, রাইট? লিপ রিড করা, যেটা সাধারণত কমেন্টেটররা করে থাকেন বা রেফারির চোখে পড়বে, রিপ্লেতে দেখা যাবে। সো এর জন্য প্লেয়াররা কি করেন, তারা দেখবেন যে কোনো যখন পরিকল্পনাও করেন, ইনফ্যাক্ট কোচেরা ডাগ আউটে নিজেরা কথা বললেও মুখ ঢেকে কথা বলেন। ম্যাচ শেষে হরহামেশা দেখা যায় লিওনেল মেসির সঙ্গে অপোনেন্ট টিমের নেইমার অসংখ্যবার এরকম করে কথা বলেছেন। কিন্তু মাঠে যখন এক প্রতিপক্ষ আরেকজনের সঙ্গে যখন কথা বলে, তখন আসলে সেটা সাধারণ কথা থাকে না, সেটা তখন গালাগালির পর্যায়ে চলে যায়। এবং সেই সময়টায় সেটা যেন কেউ না বুঝতে পারে যে আমি গালি দিচ্ছি, এই জন্য আমি মুখ ঢেকে একটা পচা কথা বলে দিলাম আমার ওই প্লেয়ারটাকে। এতদিন পর্যন্ত এটা নিয়ে কোনো শাস্তির ব্যবস্থা ছিল না, শুধুমাত্র মুখ ঢেকে না, অনেকে এরকম করে জার্সিতে ঢেকেও কথা বলেন, এরকম করে দেখবেন যে কথা বলছে, তার মানে হচ্ছে যে সে তাকে গালি দিচ্ছে, নর্মালি এটাই ধরে নেওয়া হয়। তো ফিফা এই জিনিসটা বন্ধ করার জন্য, স্পেশালি এইভাবে যাতে কেউ বর্ণবাদের শিকার না হয়, কাউকে যাতে অসম্মান করা না হয়, সেটার জন্যই ফিফা নিয়মটা করেছে যে এটা আর কেউ করতে পারবে না। যদি তারা করে এবং রেফারি যদি মনে করে, তাহলে তাকে স্ট্রেট রেড কার্ড দিয়ে দেওয়া যাবে। এই নিয়মটার পক্ষে বিপক্ষে অনেক কথাই আছে, কিন্তু যেহেতু ফিফা এটা বিশ্বকাপের আগে নিয়মটা এস্টাবলিশ করেছে, রেফারিদের জানিয়ে দিয়েছে, টিমগুলোকে জানিয়ে দিয়েছে, প্লেয়াররা সব কনসার্ন, তারপরও আসলে ম্যাচের হিট অফ দ্য মোমেন্টে ভুল করে বসেন আলমিরান এবং তিনি রেড কার্ড খেয়েছেন। রেড কার্ড খেয়ে বেচারা একেবারে হতভম্ব হয়ে গেছেন, মাঠ ছেড়েছেন কান্না ভেজা চোখে। এবং তিনি আসলেই এইটার জন্য রেড কার্ড পাওয়া যায় কিনা, এখন ফিফার এই শাস্তিটা একটু বেশি কঠোর কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা হচ্ছে ফিফার অনেকগুলো নতুন নিয়মের একটা নিয়ম আমরা এই দেখে ফেললাম। আরও কিছু নিয়ম আমরা এর মধ্যে দেখেছি, যেটাকে একটা হচ্ছে 5 সেকেন্ডস রুল, একটা 10 সেকেন্ডস রুল। 10 সেকেন্ড রুলসটা আগে বলি, দেখেছেন এর মধ্যে যে সাবস্টিটিউট চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যখন উইনিং পজিশনে থাকেন, স্বাভাবিকভাবে একটু ঢিলাঢালা আস্তে আস্তে যাচ্ছেন, টাইম কিল করার চিন্তা থাকে, এই কারণেই ফিফা এটাকে 10 সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ করেছে। যদি আপনি 10 সেকেন্ডসের মধ্যে এই সাবস্টিটিউশন মানে রেফারির হুইসেল দেওয়ার পরে, মানে ইশারা দেওয়ার পরে যদি সাব না নামতে পারে এবং এই মাঠ থেকে না বের হয়, তাহলে পরবর্তী 1 মিনিট ওই প্লেয়ার আর নামতে পারবে না, 10 জন নিয়ে খেলতে হবে আপনার টিমকে, যেটা আজকের ম্যাচেও আমরা দেখেছি ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচে, এবং আরও একাধিক ম্যাচে এই রুল এরই মধ্যে অ্যাপ্লাই হয়েছে। এটা মূলত খেলাটাকে ফাস্ট করার জন্য। সেম গোজ উইথ 5 সেকেন্ডস রুল। এটা হচ্ছে গোলকিপিং থ্রো ইনের ক্ষেত্রে। গোলকিপার অনেক সময় বল নিয়ে টাইম ওয়েস্ট করে, বল নিয়ে সে বল কিক করছে না, বসে আছে, এবং রেফারি যদি মনে করে সে আসলে বেশি সময় নিচ্ছে, একটা কাউন্টডাউন দিবেন 5 সেকেন্ডসের, এবং এরপর তিনি স্ট্রেট একটা হুইসেল দেবেন যে গোল কিক থেকে সেটা হয়ে যাবে তখন কর্নার কিক অপোনেন্টের জন্য, অর্থাৎ যার থ্রো ইন সেও তখন বলটা হারিয়ে ফেলবে, অপোনেন্ট টিমের কাছে বলটা চলে যাবে। এবং এই দুটি রুলেরই অ্যাপ্লাই হতে আমরা এই বিশ্বকাপে এরই মধ্যে দেখেছি। তবে যেটা সবচেয়ে বেশি বিপত্তিটা ফেলেছে, বা একদম আজকে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, ফিফার 30, 20, 50, 56 বছরের একটা রুল চেঞ্জ হয়ে গেছে। সেটা কি? এরই মধ্যে তো আপনারা জানেন যে মেক্সিকো তার গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে, এবং সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। ইউএসএ কোয়ালিফাই করেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এখন মাত্র 2টো ম্যাচেই তারা জিতেছে বটে, এখনও তো একটা ম্যাচ বাকি, এখন অনেক হিসেব নিকাশ বাকি, কিন্তু তাদেরকে গ্রুপ চ্যাম্পিয়ন বলে দেওয়া যাচ্ছে। আবার হাইতি, তিউনেশিয়া, তাদের বিদায় ঘটে গেছে। এটা কিভাবে হলো? সেটাও এই ফিফার নতুন নিয়মের কারণে। নতুন নিয়মটা কি? 56 বছরের কথা বলছিলাম, 1970 বিশ্বকাপ থেকে একটা নিয়ম ফিফা ফলো করে আসছিল। সেটা হচ্ছে যখন একটা গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার জন্য কারো পয়েন্ট সমান হয়ে যায়, তখন দেখা হয় গোল ব্যবধান। অর্থাৎ একটা গ্রুপে
চ্যাম্পিয়ন এবং রানার্স আপ যখন যায় সাধারণত এখন দেখা যাচ্ছে একাধিক দল সমান 6 পয়েন্টে আটকে আছে। এবার দেখা হয় যে তাদের গোল ডিফারেন্সটা এই কারণে দেখবেন যে পয়েন্ট টেবিলের সঙ্গে গোল ডিফারেন্স মেনশন করা থাকে, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো সেই গোল ডিফারেন্সে যখন দেখা যায় যে আচ্ছা টিম এ এর গোল ডিফারেন্স 6, টিম বির গোল ডিফারেন্স 5, তাহলে যার গোল ডিফারেন্স 6 তার পয়েন্ট সমান হলেও সে চলে যাবে পরের পর্বে, আগের দল পয়েন্ট সমান হলেও গোল ডিফারেন্স পিছিয়ে থেকে বাদ পড়ে যাবে। এই পরিবর্তন এবার আর নেই, মানে এই নিয়মটা এবার আর নেই। এবারের নিয়মটা কি হয়েছে, সবার আগে হচ্ছে হেড টু হেড, যেটা আগের নিয়মে পরে দেখা হতো, গোল ব্যবধান সমান হলে তখন দেখা হতো হেড টু হেড, কিন্তু এখন সোজা সরাসরি ফিফার নিয়ম হচ্ছে পয়েন্ট সমান, গো স্ট্রেট টু হেড টু হেডে। এই নিয়মের কারণেই মেক্সিকো তাদের গ্রুপ থেকে এখন গ্রুপ চ্যাম্পিয়ন, যদিও তাদের একটা ম্যাচ বাকি, কিন্তু তাদের কাছাকাছি 6 পয়েন্ট আর হতে পারবে শুধুমাত্র সাউথ কোরিয়ার। এখন সাউথ কোরিয়াকে তো তারা আগেই হারিয়ে দিয়েছে, ফলে সাউথ কোরিয়া জিতলেও 6 পয়েন্ট হলেও 10টা গোল দিলেও তারা আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। সো মেক্সিকো আরামসে এখন গ্রুপ চ্যাম্পিয়ন, তারা জানে নিশ্চিত। শেষ ম্যাচটা তাদের কাছে একেবারেই অপ্রয়োজনীয়, এবং এই ম্যাচে তারা তাদের কি প্লেয়ারদের বিশ্রাম দেবে, এবং তারা জানে যে নিশ্চিতভাবেই তাদের অপোনেন্ট হতে যাচ্ছে বি গ্রুপের থার্ড টিম, ফলে একটু সহজ অপোনেন্ট তারা পাবে। সো ওইভাবে আগে থেকে তারা প্ল্যানিংটা করতে পারছে, যেটা এতদিন পর্যন্ত ফিফা বিশ্বকাপে হতো না। মানে শেষ ম্যাচটা গ্রুপের এখন অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, অথচ শেষ ম্যাচটাই সবসময় বেশি গুরুত্বপূর্ণ হয়, কারণ এই ম্যাচের উপর ডিপেন্ড করে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার অনেক হিসাব নিকাশ থাকে। এবারের বিশ্বকাপে আর সেটা নাই। এই নিয়মের কারণে এরই মধ্যে হাইতিও বাদ হয়ে গেছে। কেন বাদ হয়ে গেছে, ধরুন তাদের তারও একটা ম্যাচ বাকি, কিন্তু মুশকিল হচ্ছে যে তাদের প্রথমত ওই হেড টু হেডে তারা যেহেতু দুটো টিমের কাছে হেরেছে, তাই পরের ম্যাচে আর জিতলেও ওই জায়গাটায় আর তারা যেতে পারবে না, এবং একই সাথে পরের পর্বে অনেক গোল দিলেও আসলে আর লাভ নেই, কারণ গোল ব্যবধান এখন আর কোনো কাজ করবে না। সো এই হচ্ছে ফিফার নতুন নিয়মে। এখন তাহলে টাই ব্রেক কীভাবে দেখা হবে? অনেক সময় তো হেড টু হেডেও দেখা যায় যে সমান সমান মানে ড্র হয়ে গেল, তখন কি হবে? তখন আসবে হেড টু হেডের গোল ডিফারেন্স, অর্থাৎ এই হেড টু হেডের দুজনের দেখায় গোল ডিফারেন্স আসলে কার কত, সেটাও তো সমান সমান হতে পারে। আবার তখন দেখা হয় যে হেড টু হেডের গোল স্কোরড, কে বেশি গোল করেছে, সেটাও যদি সমান। টাই ব্রেকের আমি একটার পর একটাগুলো বলছি, এর পরেরটা হচ্ছে তখন গ্রুপ গোল ডিফারেন্স, ওই গ্রুপের গোল ডিফারেন্সটা কে এগিয়ে, ওই গ্রুপের মধ্যে তারপরে দেখা হবে সবচেয়ে বেশি গোল স্কোর কে করেছে, এবং এই সবগুলোই যখন সমান হয়ে যায় তখন দেখা হবে এরপরে ফিফা ফেয়ার প্লেতে দেওয়া হয়, অর্থাৎ কার বেশি কার্ড আছে কার কম কার্ড আছে সেটাও সমান হলো, তখন আপনি কি করবেন? দেন কামস ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং, যেটা ফিফার ফুটবল র্যাঙ্কিং থাকে, ওই র্যাঙ্কিং অনুযায়ী যার উপরের দল তারা চলে যাবে, নিচের দল বাদ হয়ে যাবে। এই হচ্ছে ফিফার নতুন নিয়ম। এখন হ্যাঁ, আরেকটা প্রশ্ন তো থাকতেই পারে যে যদি 3টা দলের হেড টু হেড সমান হয় তখন কি হবে? ড্র তো হতেই পারে, তখন আসলে ওই 3টা দলকেই একটা মানে তখন ওই 3টা দলের ভেতরেই দেখা হবে হেড টু হেড, গোল স্কোর, এগেইন গোল ডিফারেন্স, গ্রুপ গোলস ডিফারেন্স এবং গ্রুপ গোল স্কোর, এইভাবে ফিফা নির্ধারণ করছে পরের পর্বে কারা যাচ্ছে। এবং এর ফলে যেটা সুবিধা হয়েছে, দেখেন আমি আর্জেন্টিনার কথা বলি, আর্জেন্টিনা এর মধ্যে আলজেরিয়াকে হারিয়েছে। এখন নেক্সট ম্যাচ আর্জেন্টিনা যদি অস্ট্রিয়ার কাছে সঙ্গে জিতে যায়, তাহলে আসলে আর্জেন্টিনা নিশ্চিত হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা। কিভাবে? যদি আরেক ম্যাচে আর্জেন্টিনা যে আলজেরিয়াকে হারালো, সে আলজেরিয়া খেলবে জর্ডানের সঙ্গে, সো জর্ডানও যদি আলজেরিয়ার সঙ্গে ড্র করে ফেলে, তাহলে আসলে আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত, কারণ এই 6 পয়েন্ট একমাত্র হতে পারতো আলজেরিয়ার, এবং যদি আলজেরিয়ার হয়ও, আলজেরিয়া ধরে জিতলো জর্ডানের সঙ্গে, তাহলে তো আরও, আমরা ড্র হলে তো বাদ, আলজেরিয়া জিতলেও আসলে আর লাভ হবে না, কারণ আর্জেন্টিনার কাছে তারা আগেই হেরেছে, হেড টু হেডে তারা 6 পয়েন্ট হলেও পিছিয়ে থাকবে। সো দিস ইজ দ্য রুলস অফ ফিফা। আমি জানি এই রুলগুলো আপনার কাছে কেমন লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে এর ফলে সুবিধা যেটা হচ্ছে যে হ্যাঁ, টিমগুলো আগে থেকে জেনে যাচ্ছে, 2 ম্যাচে নিশ্চিত হয়ে যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, পরের পর্বে যাওয়া, কিন্তু একই সাথে শেষ ম্যাচটা অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কিনা, শেষ ম্যাচে আসলে ইমব্যালেন্স করে দেবে না, কারণ অনেক দল নিশ্চিতভাবে, আর্জেন্টিনা যখন নিশ্চিত হবে তারা তাদের মেসিকো ম্যাচে নাও খেলাতে পারে, দরকার নেই খেলানোর, এবং সেক্ষেত্রে তখন অপোনেন্ট দল যারা হয়তো ওই ম্যাচের হিসেব নিকাশ আছে তারা যদি ড্র করতে পারে, তাহলে তারা পরের পর্বে যাওয়ার একটা সুযোগ পাবে থার্ড হয়ে, এবং সেইটা তারা তখন করার চেষ্টা করবে অ্যাপ্লাই। অবশ্যই যখন একটু দেখবে যে আচ্ছা ওই টিমের কি প্লেয়ার নাই, তখন তারা মোর কনফিডেন্টলি খেলতে পারবে। সো আমি আসলে গোল ব্যবধানেরই পক্ষে। আপনার কি মতামত জানিয়ে দেবেন। বাই বাই।